হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটি ক্লাস নিয়ে। আজকের ভিডিওতে আমি ন্যারেশন চেঞ্জের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব এবং এই ভিডিওতে তোমরা ন্যারেশন চেঞ্জের যে বেসিক যে রুলসগুলো রয়েছে সেগুলো সবই জানতে পারবে। এবং আগের ভিডিওতে আমি ন্যারেশনের যে বেসিক কনসেপ্ট সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে আমি রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড ভার্ব, রিপোর্টিং স্পিচ, রিপোর্টেড স্পিচ আসলে এইগুলো কী বিষয় সেগুলো নিয়ে কিন্তু আমি ডিটেলসে আলোচনা করেছিলাম। তো তোমরা যদি মনে করো যে এই ভিডিওটি দেখার আগে ওটা দেখে নেবে একবার, তো তোমরা দেখে নিতে পারো, আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। আগে ভিডিওটা দেখে নিলে তোমাদের এই ভিডিওটা দেখতে সুবিধা হবে এবং এখানকার যে বিষয়বস্তু সেগুলো বুঝতেও তোমাদের সুবিধা হবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। আমি ন্যারেশনের যে নিয়মগুলো রয়েছে একদম স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বোঝাচ্ছি খুব সহজ করে। তাই তোমাদেরকে একটাই রিকোয়েস্ট যে ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে দেখতে থাকো। খুব সহজ করে তোমরা ন্যারেশনের যে নিয়মগুলো রয়েছে সেগুলো বুঝতে পারবে। আমি একদম টাইপ ধরে ধরে তোমাদেরকে ন্যারেশন বোঝাবো। খুব ভালো করে ভিডিওটা দেখো। আচ্ছা, প্রথমে ন্যারেশন চেঞ্জ করতে গেলে আমাদের প্রথমে যেটা মাথায় রাখতে লাগে সেটা আমরা আগে ভিডিওতে বলেছিলাম, সেটা হচ্ছে ডাইরেক্ট। ঠিক আছে, ডাইরেক্ট থেকে আমাদের কি করতে হয়, ইনডাইরেক্টে পরিবর্তন করতে হয়। ঠিক আছে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিবর্তন করতে হয়। সবসময় যে এরকমটাই হয় সেরকমটা নয়, আবার কখনো কি হয় ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে আমাদেরকে পরিবর্তন করতে হয়। এটা হচ্ছে ন্যারেশনের বেসিক কনসেপ্ট। ঠিক আছে, তো এবার ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিবর্তন করার সময় এবং ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে পরিবর্তন করার সময় আমাদের কয়েকটা জিনিস মনে রাখতে লাগবে। যেমন ধরো, 1 নম্বর নিয়ম যদি আমরা ভাবি যে 1 নম্বর নিয়ম কী হতে পারে, তো 1 নম্বর নিয়ম কি দেখো, কমা কমা তুলে দ্যাট বসাতে হবে। কমা তুলে দ্যাট বসাতে হবে এবং সেইড টু থাকলে টোল্ড বসে। মনে রাখো, প্রথম নিয়ম হচ্ছে কমা তুলে দ্যাট বসাতে হবে এবং সেইড টু থাকলে টোল্ড বসে। এটা কোন ক্ষেত্রে? এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে, মনে রেখো। ঠিক আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স এর ক্ষেত্রে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে যে কমা তুলে দ্যাট বসবে এবং সেইড টু থাকলে টোল্ড করতে হবে। ঠিক আছে, চলো এক্সাম্পল নিয়ে নিই। এক্সাম্পল কী হবে, যেমন ধরো বললাম আই সেইড টু হিম আই অ্যাম বিজি। ব্যাস, ঠিক আছে, আই সেইড টু হিম আই অ্যাম বিজি। তো এই বাক্যটা যখন আমি চেঞ্জ করব, ন্যারেশনের যে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিবর্তন করবো, এটা কিসে আছে? এটা হচ্ছে ডাইরেক্টে আছে। মনে রেখো, কমার মধ্যে যখন বাক্য থাকে তখন সেটা হয় ডাইরেক্ট, আর কমা যখন আবার তুলে দেবো সেটা হয়ে যাবে ইনডাইরেক্ট। তো দেখো ভালো করে, আই সেইড টু হিম আই অ্যাম বিজি। দেখো সেইড টু রয়েছে, আমি বললাম কি যে সেইড টু থাকলে কি বসবে? টোল্ড বসবে। এবং এখানে যে কমাটা আছে এই কমাটা তুলে দিয়ে কী করতে হবে? দ্যাট বসাতে হবে। তাহলে এটা যখন আমি সমাধান করবো তাহলে কী লিখবো? আই সেইড টু জায়গায় কী লিখবো? টোল্ড। আই টোল্ড হিম, কমা তুলে কী করবো? দ্যাট। আই টোল্ড হিম দ্যাট আই, দেখো, আই ওয়াজ বিজি। এবার তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে কি যে স্যার এখানে ওয়াজ কেন হলো, এখানে তো অ্যাম রয়েছে। তো তার কারণটা তোমাদেরকে বলছি। দেখো, এখানে যে ভার্বটা রয়েছে, এখানকার যে ভার্বটা অর্থাৎ এই যে সেইড কথাটা রয়েছে, সেইডটা কি পাস্ট টেন্সে আছে, তাই জন্য অ্যামটাও চেঞ্জ করে আমরা কী করবো? পাস্টে করে দেবো। অর্থাৎ অ্যাম তো প্রেজেন্টের ঘরে বসে, তাই অ্যাম চেঞ্জ করে কি হলো? ওয়াজ হয়ে গেল। ঠিক আছে, অর্থাৎ আমি কি করব, এই যে ভার্বটা রয়েছে এই ভার্বটাকে কিন্তু আমরা ফলো করব। এই ভার্বটা যেই টেন্সে থাকবে আমাদের কিন্তু সেই টেন্সে পরিবর্তন করতে হবে, এটা মনে রাখো। আচ্ছা, নেক্সট দেখো পরের যে নিয়ম, পরের নিয়মে কি আছে দেখো। পরের নিয়মে যেটা তোমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে, মনে রাখো যে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড ভার্ব উভয় যদি পাস্ট টেন্সে থাকে তবে ইনডাইরেক্ট স্পিচ এ
পরিবর্তন করার সময় পাস্ট পারফেক্ট টেন্সে পরিণত হবে। মনে রাখো কি বললাম, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড ভার্ব। রিপোর্টিং এবং রিপোর্টেড এগুলো আমি আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি, তোমরা যদি মনে করে একবার দেখে নিতে পারো রিপোর্টিং ভার্ব কোনটা, রিপোর্টেড ভার্ব কোনটা। তো রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে মনে রেখো, তবে কিন্তু ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করার সময় পাস্ট পারফেক্টে পরিবর্তন হয়ে যাবে। তো ব্যাপারটা কীরকম, চলো এক্সাম্পল নিয়ে নিই। এক্সাম্পল যেমন ধরো বললাম আই said to him, I wrote a letter. I said to him, I wrote a letter. একটু ভালো করে খেয়াল করো, দেখো said কথাটা কিসে আছে, ভার্ব টু মানে পাস্ট টেন্সে আছে। আবার এদিকে দেখো রোট কথাটা কিসে আছে, এটাও কিন্তু ভি2 আকারে রয়েছে, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্মে রয়েছে। তো এটাও যখন সেকেন্ড ফর্মে রয়েছে, এটাও যখন সেকেন্ড ফর্মে রয়েছে, এই দুটো চেঞ্জ হয়ে কী হবে, পাস্ট পারফেক্ট। ঠিক আছে, মনে রেখো এইটা যখন সেকেন্ড ফর্ম, এটা যখন সেকেন্ড ফর্ম, এই দুটো চেঞ্জ হয়ে কী হবে, পাস্ট পারফেক্ট। অর্থাৎ কী হবে, হ্যাড লিখে তোমার V3, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, কি বললাম আর একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এটা যখন পাস্ট টেন্সে আছে, এটাও যখন পাস্ট টেন্সে আছে, পাস্ট মিলে কি হচ্ছে, পাস্ট পারফেক্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ হ্যাড লিখে V3 করতে হবে। তো এটা আমি সমাধান যখন করবো তাহলে আমি এটার অ্যান্সার কী করতে হবে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টলি যখন আমি পরিবর্তন করব, তাহলে আই দেখো said to রয়েছে, আমি বলেছিলাম said to থাকলে কী করতে হয়, টোল্ড বসাতে লাগে। তাহলে আই টোল্ড হিম, কমা তুলে কী করবো, দ্যাট বসাবো। আই টোল্ড হিম দ্যাট আই, দেখো তাহলে কী হবে, আই হ্যাড রিটেন এ লেটার, আই হ্যাড রিটেন এ লেটার। তাহলে হ্যাড রিটেন হয়ে গেল, ভালো করে খেয়াল করে দেখো, এটা কিন্তু হ্যাড রিটেন হয়ে গেল। হ্যাড রিটেন কেন হলো, বিকজ এটা পাস্ট টেন্স রয়েছে, এটাও পাস্ট টেন্স রয়েছে, তাই জন্য এটা চেঞ্জ হয়ে কী হলো, হ্যাড রিটেন হয়ে গেল। ঠিক আছে, আর টোল্ড কেন হলো, টোল্ড আমি বলেছি said to থাকলে টোল্ড বসে। আচ্ছা নেক্সট দেখো, হ্যাঁ পরের যে নিয়ম নাম্বার 3, মনে রাখো ইউনিভার্সাল ট্রুথ বা বলতে পারো বাংলাতে চিরন্তন সত্য থাকলে রিপোর্টেড স্পিচ এর কোনো পরিবর্তন হয় না। মনে রাখো ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য থাকলে রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হয় না, এটা হচ্ছে রুল নাম্বার 3। আচ্ছা এবার একটা জিনিস বলি, ইউনিভার্সাল ট্রুথ আসলে কি, ইউনিভার্সাল ট্রুথ বলতে বোঝানো হয় এমন কোনো সত্য যেটা কিন্তু আগেও মানে যেটার কিন্তু কোনো পরিবর্তন হয় না। যেমন কীরকম, যেমন 2-এর সাথে 2 যোগ করলে 4 হয়, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ। মানুষ মরণশীল, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ। সূর্য একটি, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ। অর্থাৎ কি, এইগুলোর কোনো কিন্তু পরিবর্তন নেই, এগুলো আগেও যেমন ছিল এখনও তেমন রয়েছে এবং আগামী দিনেও কিন্তু একই থাকবে। একটু নয়েজ হচ্ছে, আমার রাস্তার ধারে বাড়ি, তার জন্য দুঃখিত, একটু অ্যাডজাস্ট করে নাও। একদম রাস্তার ধারে বাড়ি তো একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, তাহলে এটা হচ্ছে বিষয় যে ইউনিভার্সাল ট্রুথ তাহলে কী বললাম, চিরন্তন সত্য যেগুলো কি হয়, কোনো পরিবর্তন হয় না। আমি আবারও বলছি, 2-এর সাথে 2 যোগ করলে 4 হয়। ঠিক আছে, সূর্য একটি, মানুষ মরণশীল, এই ধরনের যে বাক্যগুলো এগুলো হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। তো এগুলো থাকলে কী হয়, এগুলো থাকলে রিপোর্টেড স্পিচের কিন্তু কোনো পরিবর্তন হয় না। রিপোর্টেড স্পিচ বলতে কোনটা, কমার ভেতরে যে বাক্যটা রয়েছে, কমার ভেতরের বাক্যটা যেমন থাকবে তেমনই থাকবে। যেমন ধর একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, এক্সাম্পল যেমন ধরো বললাম আওয়ার টিচার said to us, man is mortal. Our teacher said to us, man is mortal. তাহলে দেখো our teacher said to us, man is mortal. দেখো man is mortal কথাটা কি, এটা একটা চিরন্তন সত্য। কেন, মানুষ হচ্ছে মরণশীল, man is mortal কথার অর্থ কি,
মরণশীল, ঠিক আছে, বলে না জন্মিলে মরিতে হবে, সেটা হচ্ছে বিষয়, ঠিক আছে। তাহলে আওয়ার টিচার সেইড টু আস ম্যান ইজ মর্টাল, তো এটা আমি যখন চেঞ্জ করব তখন সেটা কি হয়ে যাবে, তখন আমরা কি লিখব, আওয়ার টিচার, দেখো সেইড টু থাকলে কি হয়, টোল্ড হয়, আমি বলেছি আওয়ার টিচার টোল্ড আস, কমা তুলে কি করতে হয়, দ্যাট বসাতে হয়, আওয়ার টিচার টোল্ড আস দ্যাট, এবার কি করব, ম্যান ইজ মর্টাল, ভালো করে বোঝো, টোল্ড লিখেছিলাম আগের সেন্টেন্সে, যেমন ধরো এখানে কি লেখা আছে, আওয়ার টিচার সেইড টু আস ম্যান ইজ মর্টাল, হিসাব মতন কিন্তু এটা ইজটা ওয়াজ হয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে কিন্তু আমি ইজটাকে দেখো ইজি রেখেছি। এবার কেন ইজ রেখেছি, কারণ এটা হচ্ছে চিরন্তন সত্য, যে ম্যান ইজ মর্টাল এতটুকু অংশ কিন্তু চিরন্তন সত্য, ঠিক আছে, চিরন্তন সত্য, যার ফলে কি হচ্ছে, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, এরকম করে মনে রাখতে হবে। চলো আরেকটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, যেমন ধরো বলছি আরেকটা এক্সাম্পল কি হতে পারে, মাই ফাদার said to me, my father said to me, ধরো এক্সাম্পল নাম্বার 2, my father said to me earth moves round the sun, ঠিক আছে, আর্থ মুভস রাউন্ড দ্য সান, তো এবার একটা জিনিস বোঝো, আর্থ মুভস রাউন্ড দ্য সান মানে কি, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, ঠিক আছে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এই যে বাক্যটা এটা কিন্তু একদম চিরন্তন সত্য, আমরা ছোটো থেকেই পড়ে এসেছি, এখনও পড়ছি, আগামী দিনেও তাই পড়বো, যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, তার মানে এটা যখন আমরা পরিবর্তন করব তখন কী লিখব, মাই ফাদার, এবার দেখো সেইড টু রয়েছে, সেইড টু জায়গায় কী লিখবো, টোল্ড লিখবো, মাই ফাদার টোল্ড মি, কমা তুলে কী করবো, কমা তুলে দ্যাট, মাই ফাদার টোল্ড মি দ্যাট, এবার যা আছে তাই, এখানে যা আছে তাই, এখানে কিন্তু কোনো রকমভাবে পরিবর্তন হবে না, আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, তার মানে বোঝা যাচ্ছে তো যে ইউনিভার্সাল ট্রুথ থাকলে কি হয়, ইউনিভার্সাল ট্রুথ থাকলে কিন্তু রিপোর্টেড স্পিচের যে ভার্ব রয়েছে সেটার কিন্তু কোনো পরিবর্তন হয় না, সেটা যেরকম থাকে সেরকমই থাকবে, এটা মনে রাখো, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট যে নিয়ম, তাহলে 3 নম্বর নিয়ম লেখালাম, এবার 4 নম্বর নিয়ম দেখো, 4 নম্বর নিয়মে কি লিখব, প্রশ্নবোধক, প্রশ্নবোধক বাক্য থাকলে ইফ বা হোয়েদার, ইফ বা হোয়েদার বসে, ঠিক আছে, এটা মনে রাখো, প্রশ্নবোধক বাক্য থাকলে ইফ বা হোয়েদার বসে, প্রশ্নবোধক বাক্য বলতে কোনটা, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে, প্রশ্নবোধক বাক্য বলতে কোনটা কোন জানো, ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু এখানে একটা ব্যতিক্রম আছে, মনে রাখো ব্যতিক্রমটা কি, ব্যতিক্রম হচ্ছে WH ওয়ার্ড থাকলে এই নিয়ম, WH ওয়ার্ড থাকলে এই নিয়ম প্রযোজ্য নয়, অর্থাৎ ইফ বা ওয়েদার দার বসে না, একটু ভালো করে বোঝাই তোমাদেরকে, প্রশ্নবোধক বাক্য থাকলে মনে রাখো, প্রশ্নবোধক বাক্য থাকলে ইফ বা ওয়েদার বসে, ঠিক আছে, এটা মনে রেখো, কিন্তু যদি WH ওয়ার্ড থাকে তাহলে কিন্তু ইফও বসবে না, ওয়েদারও বসবে না, এটা মনে রেখো। এবার প্রশ্নটা WH ওয়ার্ড কোনগুলো, WH ওয়ার্ড হচ্ছে, WH ওয়ার্ডের আমি তোমাদেরকে কয়েকটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, যেমন ধরো হোয়াট, তারপর ধরো হোয়েন, তারপর ধরো হু, ঠিক আছে, তারপর ধরো হুম, ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার WH ওয়ার্ড, যেমন ধরো এখানে WH কেন বলে, দেখো WH দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে, WH দিয়ে কিন্তু এগুলো শুরু হয়েছে, তাই এগুলোকে বলে WH ওয়ার্ড, এটা যেন মনে থাকে, ঠিক আছে। তাহলে WH ওয়ার্ড দিয়ে থাকলে কিন্তু সেখানে ইফও বসবে না, ওয়েদারও বসবে না, কিন্তু WH ওয়ার্ড যদি না থাকে বাক্য তাহলে কিন্তু অবশ্যই ইফ বা ওয়েদার বসবে।
এটা মনে রাখতে হবে, ঠিক আছে। চলো এক্সাম্পল নিয়ে নিচ্ছি, এক্সাম্পল নিয়ে দেখি। তো যেমন ধরো লিখলাম হি said to me, he said to me, will you go to school, will you go to school। কি বললাম, বলা আছে কি যে হি said to me will you go to school। এই যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনে ভালো করে দেখো, এখানে কিন্তু কোথাও WH ওয়ার্ড নেই, ঠিক আছে, WH ওয়ার্ড নেই। তাহলে এটা আমি কী লিখবো, এটা আমি বুঝতে পারছি যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কারণ লাস্টে কিন্তু কোয়েশ্চেন মার্ক রয়েছে। তাহলে আমি কী লিখবো, হি সেইড টুর জায়গায় এবার কিন্তু টোল্ড করলে হবে না, কেন আমরা জানি কি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কী বসে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে লিখে নাও তোমরা আস্ক বসবে, এটা মনে রেখো, হ্যাঁ মনে রেখো। তাহলে এটা কি লিখবো, হি আস্কড, হি আস্কড মি। আমি আবার বলছি যে ভালো করে বোঝো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে, তাই জন্য এখানে কি করলাম, আস্কড করে দিলাম। এখানে কিন্তু সেইড টু জায়গায় টোল্ড করলাম না, কেন, কারণ এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। বারবার করে বলছি ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। তো প্রশ্নবোধক বাক্য বলে এখানে আমি কি করলাম, আস্কড করলাম, হি আস্কড মি। এইবার দেখো কমা তুলে কি করব, কমা তুলে কিন্তু আমরা দ্যাট বসাবো না, হি আস্কড মি ইফ, ঠিক আছে, হি আস্কড মি ইফ। এবার দেখো উইল ইউ গো টু স্কুল, ইফ আই উড গো টু স্কুল। বোঝা গেল কি বললাম, ইফ আই উড গো টু স্কুল, এটা হচ্ছে তোমার উত্তর হয়ে গেলো। এবার একটু ভালো করে বোঝাচ্ছি তোমাদেরকে, দেখো আমি আবার বলছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি বসলো, ইফ বসেছে, আর যেহেতু প্রশ্নবোধক বাক্য তাই এখানে কি কোনো কিছু জিজ্ঞাসা করা হচ্ছে, ঠিক আছে। সে আমাকে কী করছে, জিজ্ঞাসা করেছিল যে তুমি কি স্কুলে যাবে, তার মানে জিজ্ঞাসা করা কি ইংলিশে কী বলে, আস্কড বলে। তাই জন্য এখানে আমি কী করেছি, আমি কিন্তু এখানে আস্কড করেছি। কেন, সেইড টু থাকলে তোমরা জানো কি যে টোল্ড বসে, কিন্তু এখানে কিন্তু টোল্ড বসছে না, কারণ এটা প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্যতে কী হচ্ছে, আস্কড বসছে। এবার কাকে জিজ্ঞাসা করছে, আমাকে জিজ্ঞাসা করছে, তাই মি লিখলাম। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বসে গেল। এবার তারপরে দেখো উড কেন হলো, উড হলো এই কারণে যে উইল রয়েছে, উইলটা চেঞ্জ হয়ে কিন্তু এখানে উড হয়েছে। এবার উইলটা চেঞ্জ হয়ে কেন উড হয়েছে, বিকজ সেইটা হচ্ছে পাস্ট টেন্স। আমি বলেছিলাম যে আমাদেরকে কিন্তু এই ভার্বটা ফলো রাখতে লাগবে। এই ভার্বটা কিসে আছে, এই ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে এটাও কিন্তু চেঞ্জ হয়ে পাস্ট টেন্সে হবে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে, এটা মনে রাখো। তাহলে বোঝা গেল যে হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করেছিল, ইফ আই উড গো টু স্কুল, আমি কি স্কুলে যাবো বা কিরকম যেতাম, এরকম চিন্তাম না, ঠিক আছে। তাহলে উডটা কেন হলো, আমি বলছি উইল চেঞ্জ হয়ে উড হয়েছে, কারণ উইলের পাস্ট টেন্স উড। সেইড টু জায়গায় টোল্ড বসলো না কেন, বিকজ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা এটা তো গেলো তোমার WH ওয়ার্ড ছাড়া। এবার WH ওয়ার্ড দিয়ে একটা ধরো এক্সাম্পল দিচ্ছি, এটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 1, এটা ধরো এক্সাম্পল নাম্বার 2, ঠিক আছে। যেমন ধরো একটা এক্সাম্পল নিই, হি said to me who broke my glass, he said to me who broke my glass। ভালো করে বোঝো, he said to me who broke my glass। এবার একটা ভালো করে বোঝো, এখানে কিন্তু দেখো WH ওয়ার্ড রয়েছে, ঠিক আছে, এখানে কিন্তু কি রয়েছে, WH ওয়ার্ড রয়েছে। তাহলে WH ওয়ার্ড থাকলে কিন্তু ইফও বসবে না, ওয়েদারও বসবে না, যেমনটা কিনা তোমাদেরকে আমি লিখে বললাম। এটা যদি আমি সমাধান করে তাহলে কী হবে, হি সেইড টু মি, দেখো সেইডের জায়গায় কী লিখবো, হি আস্কড মি। এবার আস্কড কেন হলো, আমি একটুক্ষণ আগেই বললাম, কেন ইন্টারোগেটিভ সেন্টেন্স। হি আস্কড মি, কমা তুলে কী করবো, কমা তুলে কিন্তু দ্যাটও বসবে না, হি আস্কড মি। আচ্ছা তাহলে এটা কী করতে হবে, দেখো ভালো করে, WH ওয়ার্ড, তাহলে হি আস্কড মি হুটা যেমনই তেমনই থাকবে, হু। এবার দেখো এটা পাস্ট টেন্সে আছে, এটাও পাস্ট টেন্সে আছে, তাহলে পাস্ট মিলে গিয়ে কী হয়, পাস্ট পার্টিসিপল হয়, হু হ্যাড ব্রোকেন, ঠিক আছে, হু হ্যাড ব্রোকেন। এবার দেখো কী হবে, মাইটা চেঞ্জ হয়ে কী হয়ে যাবে, হিজ, হু হ্যাড ব্রোকেন হিজ গ্লাস। ঠিক আছে, কি বললাম ভালো করে বোঝার চেষ্টা করো, আমি আবার বোঝাচ্ছি, হি সেইড টু মি হু ব্রোক মাই
প্লাস দেখো ব্রোকটা পাস্ট টেন্সে আছে, সেইটটাও পাস্ট টেন্সে আছে, তাহলে পাস্ট টেন্স মিলে কি হলো, হ্যাড ব্রোকেন হয়ে গেল। এটা বোঝা গেল। এবার দেখো হু কথাটা কি ডাব্লিউএইচ ওয়ার্ড, তাই জন্য কী করলাম, হুটাকে সেম রেখে দিলাম। কেন, ডাব্লিউএইচ ওয়ার্ড থাকলে কিন্তু ইফও বসে না, ওয়েদারও বসে না। দেখো আমি লিখে দিয়েছি যে ব্যতিক্রম কি, ডাব্লিউএইচ ওয়ার্ড থাকলে কিন্তু এই নিয়ম প্রযোজ্য নয়, অর্থাৎ ইফ বা ওয়েদার বসবে না, আমি লিখে দিয়েছি। তো মনে রেখো। তাহলে এটা আমি কি করলাম, ডাব্লিউএইচ ওয়ার্ড ছাড়া, এটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে তোমাদেরকে এক্সাম্পল হিসেবে লিখলাম। চলো নেক্সট যেই নিয়মটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে নাম্বার 5, ইম্পারেটিভ সেন্টেন্স। মনে রেখো ইম্পারেটিভ সেন্টেন্স এর ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেই টু থাকলে অ্যাডভাইস, ঠিক আছে, অর্ডার্ড, তারপরে রিকোয়েস্টেড লিখতে হবে। মনে রাখো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেই টু থাকলে অ্যাডভাইসড, অর্ডার্ড, রিকোয়েস্টেড লিখতে হবে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে আসলে কি, যেই সমস্ত সেন্টেন্সের ক্ষেত্রে নির্দেশ, আদেশ, অনুরোধ ইত্যাদি বোঝানো হয় তাকে বলা ইম্পারেটিভ সেন্টেন্স। এবং সেই ক্ষেত্রে কি করতে হবে, আমাদের যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিবর্তন করতে হবে তখন কিন্তু আমাদের অ্যাডভাইসড, অর্ডার্ড, রিকোয়েস্টেড দিয়ে কিন্তু বাক্যটা লিখতে হবে। তখন কিন্তু টোল্ড বা আস্কড লিখলে কিন্তু হবে না। চলো এক্সাম্পল নিয়ে নিচ্ছি। এক্সাম্পল হচ্ছে দ্য ডক্টর said to the patient, the doctor said to the patient, কমা দিয়ে ডাবল ইনভার্ট কমা লিখছি, টেক ইয়োর মেডিসিন। ঠিক আছে, দ্য ডক্টর said to the patient, টেক ইয়োর মেডিসিন। তো এখানে আমরা বুঝতে পারছি, দেখো দ্য ডক্টর কী করছে, তার পেশেন্টকে উপদেশ দিচ্ছে। ঠিক আছে, যে তাকে কি বলছে, তাকে বলছে যে তুমি মেডিসিন নাও। তার মানে বুঝতে পারছি যে এখানে সেইড টু থাকলে তাহলে কিন্তু এখানে কি করতে হবে, এখানে কিন্তু সে ডক্টর কী করছে, অ্যাডভাইস করছে বা উপদেশ দিচ্ছে। তাহলে আমি কী লিখবো, দ্য ডক্টর অ্যাডভাইসড দ্য পেশেন্ট, দ্য ডক্টর অ্যাডভাইসড দ্য পেশেন্ট টু টেক, দ্য ডক্টর অ্যাডভাইসড দ্য পেশেন্ট টু টেক মেডিসিন। বোঝা গেল কি বললাম? আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে, দেখো এখানে কি লেখা আছে, টেক ইয়োর মেডিসিন। আচ্ছা টু টেক, আচ্ছা একটুখানি ভুল হয়ে গেছে, অ্যাডভাইসড দ্য পেশেন্ট টু টেক হিজ মেডিসিন হবে। ঠিক আছে, কেন, দেখো এখানে ইয়োর রয়েছে, ইয়োর চেঞ্জ হয়ে কী হলো, হিজ হয়ে গেল। আচ্ছা এখানে টু টেক কেন করা হয়েছে, কারণ টু টেক হচ্ছে ইনফিনিটিভ করা হয়েছে, এটা মনে রেখে, এটা হচ্ছে ইনফিনিটিভ। ঠিক আছে, ইনফিনিটিভ করা হয়েছে, অর্থাৎ এটার মানেটা কি হচ্ছে, মানেটা হচ্ছে এটাই কি, তে বোঝানো হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারছি কি যে দেখো সেইড টুর জায়গায় তাহলে কী হয়ে গেলো, সেইড টুর জায়গায় অ্যাডভাইসড হয়ে গেলো। কেন, বিকজ এখানে ডক্টর পেশেন্টকে অ্যাডভাইস করছেন বা তিনি উপদেশ দিচ্ছেন। আচ্ছা নেক্সট চলো আরেকটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি। এবার যেটা আমরা নেব সেটা হচ্ছে অর্ডার্ড দিয়ে কীভাবে আমরা সেন্টেন্স লিখব সেটা দেখে নাও। যেমন ধরো বললাম, হি said to his servant, bring a glass of water. He said to his servant, bring a glass of water. এখানে বুঝতে পারছো, দেখো এখানে কি বলা আছে, হি সেইড টু হিজ সার্ভেন্ট ব্রিং এ গ্লাস অফ ওয়াটার। তার সার্ভেন্টকে সে কী করছে, সার্ভেন্টকে বলছে এক গ্লাস জল নিয়ে আসো। ঠিক আছে, তাহলে সার্ভেন্টকে কী করছে, সে নিশ্চয়ই তার সার্ভেন্টকে অনুরোধ জানাচ্ছে না বা অ্যাডভাইস দিচ্ছে না, তার মানে সে কী করছে, অর্ডার করছে বা আদেশ করছে। তাহলে আমি কী করবো, এখানে সেইড টুর জায়গায় কী লিখবো, সেইড টুর জায়গায় আমরা কিন্তু অর্ডার্ড কথাটা লিখবো। তাহলে এই বাক্যটা যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিবর্তন করব তখন আমরা কী লিখবো, হি ordered his servant to bring a
গ্লাস অফ ওয়াটার। বোঝা গেল কি বললাম? এখানে কি হয়ে গেল দেখো, এখানে কিন্তু অর্ডার্ড হয়ে গেল। এখানে কিন্তু তোমার কেন অর্ডার্ড হলো আমি আবারও বলে দিচ্ছি, কারণ কি সে কিন্তু কী করছে, তার সার্ভেন্টকে আদেশ করছে। চলো নেক্সট আরেকটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি। এবার যেটা আমরা নেব সেটা হচ্ছে রিকোয়েস্টেড দিয়ে কী করে বাক্যটা লিখবো। ঠিক আছে, রিকোয়েস্টেড দিয়ে। চলো রিকোয়েস্টেডের ক্ষেত্রে আমরা কী করব। আচ্ছা, এটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 2 ছিল, এটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 1 ছিল। এবার যেটা দেবো সেটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 3। এক্সাম্পল নাম্বার 3তে আমরা দেখব কি রিকোয়েস্ট দিয়ে কী করে বাক্যটা তৈরি করা যায়। যেমন ধরো লিখছি দ্য ওল্ড ম্যান said to me, please give me an umbrella. The old man said to me, please give me an umbrella. দেখো এখানে ভালো করে যদি তুমি বাক্যটা পড়ো তাহলে কি বুঝতে পারছো যে এই যে বৃদ্ধ মানুষ কী করেছে, আমাকে বলছে যে আমাকে একটা ছাতা দাও, দয়া করে একটা ছাতা দাও। এবার দেখো প্লিজ কথাটাতে আমরা কি বুঝতে পারি, প্লিজ কথাটা আমরা বুঝতে পারি যখন কোনো ক্ষেত্রে অনুরোধ জানানো হয়। ঠিক আছে, কোনো ক্ষেত্রে যখন অনুরোধ জানানো হয় তখন কিন্তু আমরা প্লিজ কথাটা ইউজ করে থাকি। তাহলে এই বাক্যটা যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিবর্তন করব তখন আমরা কি লিখব, দ্য ওল্ড ম্যান, কী লিখবো, দ্য ওল্ড ম্যান। দেখো সেইড টুর জায়গায় এবার তাহলে আমরা কী লিখবো, রিকোয়েস্টেড me, the old man requested me to give him an umbrella. ঠিক আছে, দ্য ওল্ড ম্যান রিকোয়েস্টেড মি টু গিভ হিম অ্যান আমব্রেলা। হিমটা কেন হলো, কারণ মি চেঞ্জ হয়ে হিমটা কেন হলো এটা বুঝতে হবে। কারণ এখানে কী হয়েছে, তাকে আমি কী করবো, তাকে আমি একটা ছাতা দেবো। ঠিক আছে, তাকে আমি একটা ছাতা দেবো, তো তাকে হচ্ছে ইংলিশে কী বলা হয়, হিম। সেই জন্য কিন্তু মি চেঞ্জ হয়ে হিম হয়ে গেল। বোঝা গেল কি বললাম? আর একটু ভালো করে বুঝে নাও, ডাইরেক্ট সেন্টেন্স, ডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে কী ছিল, যে আমাকে একটা ছাতা দাও, সেটা ডাইরেক্ট থেকে যখন ইনডাইরেক্টে পরিবর্তন করলাম তখন কী হলো, তাকে একটি ছাতা দেওয়ার কথা বলা হয়েছে, তাই জন্য মি চেঞ্জ হয়ে কী হলো, হিম হয়ে গেল। ঠিক আছে, তো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কী করে ন্যারেশন চেঞ্জ করতে হয় তোমাদের কিন্তু আমি ভেঙে ভেঙে বুঝিয়ে দিলাম। এবার যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে নাম্বার 6 দিয়ে যে নিয়মটা জানতে হচ্ছে সেটা হচ্ছে কি, ইম্পারেটিভের পরে অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স টিএনসি এর ক্ষেত্রে সেইড টু থাকলে প্রেইড বা উইস্ট লিখতে হবে। ঠিক আছে, অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কী হবে, অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেইড টু থাকলে প্রেইড বা উইস্ট লিখতে হবে। অর্থাৎ অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা তাহলে কী বুঝতে পারছি, অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু কোনো প্রার্থনা বা ইচ্ছা প্রকাশ করলে তখনই কিন্তু সেটা অপটেটিভ সেন্টেন্স হয়। চলো এক্সাম্পল নিয়ে নিচ্ছি। এক্সাম্পল হচ্ছে হি সেইড টু মি, মে ইউ লিভ লং, হি সেইড টু মি মে ইউ লিভ লং। দেখো ভালো করে বোঝো, সেন্টেন্সটা পড়লে তোমরা কি বুঝতে পারবে, সেন্টেন্সটা পড়লে বোঝা যাবে কি যে সে আমাকে কি বলছে, তুমি দীর্ঘজীবী হও। ঠিক আছে, তার মানে সে কী করছে, এখানে আমাকে কিন্তু উইশ করছে। তাহলে এই বাক্যটা যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিবর্তন করব তখন আমরা কি লিখব, হি উইশড মি, আচ্ছা হি উইশড আই মে লিভ লং। ঠিক আছে, বোঝা গেল কি বললাম, হি উইশড মি আই মে লিভ লং। তো এটা হচ্ছে তোমার, দেখো উইশড কেন বসালাম ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো সেইড টু পর দিলে আমি উইশড বসালাম, কারণ এখানে কি করছে, এখানে কিন্তু আমাকে উইশ করা হচ্ছে। ঠিক আছে, তাই জন্য কী করলাম, উইশড, এই সেইড টু যে কী বসালাম, উইশড বসালাম। আচ্ছা নেক্সট যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে নাম্বার 7 এক্সক্লামেটরি সেন্টেন্স। ঠিক আছে, এক্সক্লামেটরি সেন্টেন্স এর
এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে কী করতে হবে, সেইড টু থাকলে সেটা পরিবর্তন করে এক্সক্লেমড উইথ জয়, তারপরে এক্সক্লেমড উইথ গ্রিফ লিখতে হবে, ঠিক আছে। বা এক্সক্লেমড উইথ গ্রিফ, এক্সক্লেমড উইথ জয়, এরকমটা যে সবসময় হবে সেরকমটা নয়, তোমাকে সেন্টেন্সটা পড়তে হবে। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে বুঝতে হবে যে আমি জয় লিখবো কি গ্রিফ লিখবো কি সরো লিখবো, ঠিক আছে, এটা বুঝতে হবে। গ্রিফ লিখতেও পারো বা সরো লিখতে পারো, গ্রিফের জায়গায় তোমরা সরও লিখতে পারো, তাতেও হবে, হ্যাঁ, এটা মনে রেখো। কিন্তু কোনখানটাতে আমরা জয় লিখবো, কোনখানটাতে আমরা গ্রিফ বা সরো লিখবো, সেটা আমাদের বুঝতে হবে। মনে রেখো হুররে, ঠিক আছে, হুররে কথাটা থাকলে আমরা কি লিখব, জয় লিখব। আর অ্যালাস কথাটা থাকলে আমরা কি লিখব, গ্রিফ লিখব, ঠিক আছে, এটা মনে রাখতে হবে, গ্রিফ বা সরো, ঠিক আছে। এইটা তোমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। তাহলে বুঝতে পারছো যে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু হুররে থাকে, আর কি থাকে, অ্যালাস থাকে, ঠিক আছে। তো এবার আমি চলো একটা এক্সাম্পল নিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। যেমন ধরো বললাম দে said alas we have failed to participate in the match, ঠিক আছে, উই হ্যাভ ফেইল্ড টু পার্টিসিপেট ইন দ্য ম্যাচ। তো ভালোভাবে বুঝতে পারছো যে তারা কি বলেছিল, যে আমরা ম্যাচে কি করেছিলাম, মানে ব্যর্থ হয়েছিলাম, ফেইল্ড হয়েছিলাম, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা কি করব, অ্যালাস কথাটা থাকলে আমরা কি বলেছি, দেখো গ্রিফ বা সরো কথাটা লিখতে লাগে। তো এটা যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিবর্তন করব, তখন আমি কি লিখব, দে এক্সক্লেমড উইথ sorrow that they had failed in the match, বোঝা গেল কি বললাম? চলো, এটা গেল হচ্ছে আমাদের অ্যালাস দিয়ে যখন কোনো বাক্য থাকবে তখন কি করব সেটা তোমাদেরকে দেখালাম। এবার হুডরে কোথায় ইউজ করা হয় বা জয় কোথায় ইউজ করা হয়, চলো আরেকটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 1, এটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 2। যেমন ধরো বললাম দে সেইড হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, ঠিক আছে। তো এই বাক্যটা যখন আমরা লিখবো, দেখো হুররে কথাটা লেখা আছে, তার মানে কি লিখবো আমরা, দে সেইড হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। তো লিখবো দে এক্সক্লেমড উইথ জয়, এখানে কিন্তু সরো হবে না, এখানে কি হলো, জয়, ঠিক আছে, হুররে থাকলে জয় হবে, ঠিক আছে। দে এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাচ, ঠিক আছে। বোঝা গেল কি বললাম, দে এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাচ। হ্যাড কেন হলো, এই হ্যাভ চেঞ্জ হয়ে হ্যাড হয়ে গেল কেন, বিকজ এটা পাস্ট টেন্সে আছে, এগুলো আমি তোমাদেরকে আগে বলেছি, সুতরাং এটা নতুন করে বলার বিষয় নেই, ঠিক আছে। তো এক্সক্লেমেটরি সেন্টেন্সে কী করে তোমাদের ন্যারেশন চেঞ্জ করতে হয় সেটা আমি আলোচনা করে দিলাম। আচ্ছা, এগুলো তো তোমাদের যে নিয়ম, একদম মেন নিয়ম, সেগুলো আমি তোমাদেরকে বললাম। এছাড়াও ধরো আরও কিছু কিছু জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে। যেমন ধরো ডাইরেক্ট, ঠিক আছে, ডাইরেক্ট থেকে যখন আমরা ইনডাইরেক্টে পরিবর্তন করব, ঠিক আছে, তখন কিছু জিনিস মনে রাখতে হবে। যেমন ধরো কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোর পরিবর্তন হয়ে যায় ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট পরিবর্তন করতে গেলে। যেমন হেয়ার থাকলে কি হয়ে যায়, দেয়ার হয়ে যায়, ঠিক আছে। টুডে থাকলে কি হয়, দ্যাট ডে,
ঠিক আছে, হিয়ার থাকলে দেয়ার, টুডে থাকলে ড্যাট ডে। তারপরে ধরো বললাম টুমোরো, টুমোরো থাকলে কি হবে, দ্য নেক্সট ডে। ঠিক আছে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে। আচ্ছা, তারপর হচ্ছে ইয়েস্টারডে, ইয়েস্টারডে থাকলে কি হবে, দ্য প্রিভিয়াস ডে। ঠিক আছে, তো এটা মনে রাখতে হবে। তো দেখো, এই হচ্ছে আমার আজকের আলোচনা। ন্যারেশন চেঞ্জ করতে গেলে তোমাদের এই নিয়মগুলো ভালো করে বুঝতে হবে, ভালো করে মনে রাখতে লাগবে, এবং স্টেপ বাই স্টেপ কিন্তু নিয়মগুলোকে ফলো রাখতে লাগবে, তবে কিন্তু তোমরা ন্যারেশন চেঞ্জ করতে পারবে। ঠিক আছে, আজকে এইটুকুই থাক, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, সবাই ভালো থেকো।